Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss the most important topic that is gerund. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো gerund। আগে gerund কাকে বলে এই জিনিসটা আগে প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে ডেফিনেশন। ডেফিনেশন কি? A gerund is a specific form of verb that acts as a noun in a sentence. কি বললাম যে জিরান্ড ইজ এ স্পেসিফিক ফর্ম অফ ভার্ব, এটা ভার্বের একটা রূপ যেটা একটা বাক্যের মধ্যে নাউন হিসাবে কাজ করে। কি বললাম? ভার্বের একটা রূপ। জিরান্ড হলো একটা ভার্বের একটা রূপ যেটা নাউন হিসাবে কাজ করে একটা বাক্যের মধ্যে। এবার জিরান্ডকে কিভাবে ফর্ম মানে গঠন করা যায়? রুট বা বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। কোনো ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ করলে আমরা কিন্তু জিরান্ড পাবো। যেমন যদি বলি গো প্লাস আইএনজি ইকুয়াল টু গোয়িং, এই গোয়িংটা এখানে জিরান্ড। তারপরে প্লেটা হলো রুট ফর্ম আর আইএনজি, এখানে প্লেয়িং, এই প্লেয়িংটা এখানে জিরান্ড। তাহলে একটা বাক্যের মধ্যে যখন কোনো ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন সেটা দেখতে হবে যে কী হিসাবে ব্যবহার করা হচ্ছে। সব সময় যে ভার্বের সঙ্গে আইএনজি মানেই যে জিরান্ড হবে এরকম নয়। এখানে দেখতে হবে যে বাক্যটার মধ্যে সেই আইএনজি শব্দটা কী হিসাবে ব্যবহার হচ্ছে। যদি নাউন হিসাবে ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই জিরান্ড হবে, আর যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে সেটা পার্টিসিপল হবে। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ হলো এখানে জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে একটা বড় কনফিউশনের জায়গা কিন্তু আছে। এবার যে জায়গাটা আসবো অ্যাপ্লিকেশন বা ব্যবহার বা ইউজ। জিরান্ডের ব্যবহার বা ইউজ। জিরান্ডকে আমরা একটা বাক্যের মধ্যে কী হিসাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। নাম্বার ওয়ান, আমরা জানি যে জিরান্ডকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, এবং সাবজেক্ট কি হয় মানে কোন কোন পার্ট অফ স্পিচ একটা বাক্যের সাবজেক্ট হতে পারে সেগুলো আমার একটা ভিডিও আছে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট বলে, সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিতে পারেন। তাহলে সাবজেক্ট কী বা অবজেক্ট কী বা কোন কোন পার্ট অফ স্পিচ নিয়ে সাবজেক্ট বা অবজেক্ট গঠন করা হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাই যে সাবজেক্ট, যে জিরান্ডকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। যেমন সুইমিং ইজ মাই হবি। এখানে কিন্তু এই সুইমিং শব্দটা এই বাক্যের সাবজেক্ট, তারপরে এটা ভার্ব আর এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এখানে এই যে এই সুইমিং শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে জিরান্ডের এক নম্বর ব্যবহার হলো উই ক্যান ইউজ জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট। জিরান্ডকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে আর একটা যদি বলি প্লেয়িং মেক ইউ হ্যাপি। খেলাধুলা তোমাকে বা আপনাকে সুখী করে তোলে। তাহলে এখানে এই যে প্লেয়িং শব্দটা আছে, এই প্লেয়িং শব্দটাও এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এটা অবশ্যই নাউন। এটাও নাউন, এটাও নাউন। তাহলে নাউন যখন হবে এবং এটা প্রথমত নাউন, তারপরে এটা ব্যবহার হচ্ছে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে। তাহলে একটা জিরান্ডকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, এই জিনিসটা আমরা দেখলাম। এবার আসবো 2 নম্বরের ব্যবহার। জিরান্ডের নাম্বার 2, ইউজ অফ জিরান্ড নাম্বার 2, 2 নম্বরের ব্যবহার জিরান্ডের। সেটা কীরকম? অ্যাজ অ্যান অবজেক্ট, একটা বাক্যের একটা অবজেক্ট হিসেবে আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি। অবজেক্ট কাকে বলে এই নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনার প্লে লিস্টে গিয়ে সেটা অবশ্যই দেখে নেন। তাছাড়া আমরা যদি এরকম বলি যে কোনো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা অবজেক্টে বলবো। যেমন বলি আই like singing.
হি লাভস প্লেয়িং, হি লাভস প্লেয়িং, আই লাইক সিঙ্গিং। তাহলে এখানে যদি আমি যে এটা হলো একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, এটা ভার্ব, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এবার আমি এটা অবজেক্ট কী করে বুঝলাম, যে যখন সাবজেক্ট খেয়ে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে আই লাইক সিঙ্গিং, আমি কি পছন্দ করি, উত্তর আসবে কি সিঙ্গিং। তাহলে এখানে এই সিঙ্গিংটা হলো এখানে অবজেক্ট। তারপরে হি লাভস প্লেয়িং, সে কী ভালোবাসে না, তো প্লেয়িং, ক্রিকেট খেলতে, তাহলে এটাও একটা অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে জিরানকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, আবার অবজেক্ট হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বরে যে ব্যবহার সেটা কি, অ্যাজ এ কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট কি আপনারা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এই নিয়ে আমার একটা প্লে লিস্টে ভিডিও আছে, সেটা গিয়ে অবশ্যই আপনারা দেখে আসুন, তাহলে কমপ্লিমেন্ট বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তাহলে জিরানকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করব। এটা কি রকম, মাই হবি ইজ সিঙ্গিং, মাই হবি ইজ সিঙ্গিং, আর হিজ এম ইজ প্লেইং। তাহলে এখানে আমি বলছি কমপ্লিমেন্ট, যে এই যে সিঙ্গিং আর এখানে প্লেইং, এই দুটো এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। কমপ্লিমেন্ট কি, যে মাই হবি, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো লিঙ্কিং ভার্ব, এখানে এটা হলো লিঙ্কিং ভার্ব, বা এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু এটা লিঙ্কিং ভার্ব বলে, এটাও ভার্ব, আর এখানে এটা হলো সাবজেক্ট। এবার দেখার বিষয় হলো যে কমপ্লিমেন্ট কাকে বলে, বা এটা কমপ্লিমেন্ট কেন। মাই হবি যা, আর সিঙ্গিংও তাই। মানে এখানে আমি যদি মাই হবি ইকুয়াল টু সিঙ্গিং বলি, তাহলে কিন্তু মিনিংটা দাঁড়াবে। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা জিরানকে ব্যবহার করতে পারি। হিজ এম, তার এম যা, আর প্লেয়িংও তাই। তাহলে এখানে এম আর প্লেয়িংয়ের মধ্যে একটা ইকুয়াল যদি আমি করি, তাহলে কিন্তু একটা মিনিং দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাও একটা কমপ্লিমেন্ট। যদি এটা কিন্তু কখনো অবজেক্ট নয়, এটাও অবজেক্ট নয়। অবজেক্ট হলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেতাম, কিন্তু এখানে পাচ্ছি না। মাই হবি ইজ সিঙ্গিং, আমার হবি কি এখানে, তাহলে এখানে কিন্তু সেরকম মানে উত্তর আসছে না, যার জন্য কিন্তু আমরা এটাকে কি বলছি, এটা হলো কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তাকেই বলে যে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এখানে মাই হবি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা হলো সিঙ্গিং ওয়ার্ডটা। এখানে হিজ এম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে প্লেয়িংটা। তাহলে এই দুটো এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তারপরে 4 নম্বরের যে ব্যবহারটা আমরা দেখছি সেটা হলো উই ক্যান ইউজ জিরান্ট আফটার ডিটারমিনার্স। ডিটারমিনার কি, আর্টিকেল, পজেসিভ, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, এগুলোকে আমরা ডিটারমিনার বলে থাকি। তাহলে ডিটারমিনারের পরেও আমরা কিন্তু জিরানকে ব্যবহার করতে পারি। যেমন দ্য ওয়েডিং, দ্য ওয়েডিং ওয়াজ চার্মিং। তাহলে এখানে এই যে ওয়েডিংটা আছে, এই ওয়েডিংটা এখানে জিরান্ট, এবং তার আগে কি আছে, দা, এটা হলো একটা কি ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরেও আমরা কিন্তু জিরানকে ব্যবহার করতে পারি। যা তারপরে কি বলছে, মাই রিডিং ডিস্টার্ব ইউ, মাই রিডিং ডিস্টার্বস ইউ, আমার যে পড়া, আমি যে পাঠ করি বা পড়াশোনা করি, হয়তো চিৎকার করে পড়াশোনা, ডিস্টার্বস ইউ, সেটা তোমাকে বা আপনাকে ডিস্টার্ব করে। তাহলে এখানেও কিন্তু এটা কি, এটা হলো ডিটারমিনার, এবং তারপরে যেটা আছে সেটা হলো জিরান্ট। তাহলে জিরান্ট ডিটারমিনারের পরে আমরা জিরান্টকে ব্যবহার করতে পারি। শুধু এই নয় যে না এর আগে কোনো আর্টিকেল বসবে না, বা কোনো প্রিপোজিশন মানে কোনো পজেসিভ বা নাম্বার বা ডেমনস্ট্রেটিভ বসবে না, সেটা না। আমি যেটা দেখালাম এখানে ডেমনস্ট্রেটিভ বসতে পারে, নাম্বারও বসতে পারে, পজেসিভ প্রোনাউন মানে বা পজেসিভ অ্যাডজেক্টিভও বসতে পারে, তারপর আর্টিকেলও বসতে পারে।
নাম্বার 5, 4 নম্বর যে ব্যবহারটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো মানে অ্যাজ এ প্লুরাল। আমরা জিরান্ডকে প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারি, শুধু এই নয় যে এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, জিরান্ড কিন্তু প্লুরাল হিসেবেও ব্যবহার হয়ে থাকে। যেমন হিজ meetings will make you happy। তার সাক্ষাৎ তোমাকে মানে খুশি করবে। তাহলে এখানে মিটিংস এটা কিন্তু প্লুরাল, এই যে মিটিংস আছে এস যোগ আছে এটা কিন্তু প্লুরাল, তাহলে জিরান্ডকে আমরা প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারি। নেক্সট দেখব her singings are attractive। তার গান গাওয়া মানে সে যেভাবে গান করে মানে ডিফারেন্ট সং ইন ডিফারেন্ট ওয়েজ, সে বিভিন্ন গান বিভিন্ন রকমভাবে গায়, সেটা কিন্তু খুব আকর্ষণীয়, এখানে অ্যাট্রাকটিভ। তাহলে এখানে সিঙ্গিংস এটাও কিন্তু একটা প্লুরাল, মিটিংস এটাও প্লুরাল, তাহলে আমরা জিরান্ডকে প্লুরাল হিসেবেও আমরা ব্যবহার করি। নেক্সট 6 নম্বরের ব্যবহার আফটার প্রেপোজিশন। আমরা প্রেপোজিশনের পরে আমরা জিরান্ডকেও ব্যবহার করতে পারি। যদি বলি দ্য পোর ম্যান ডিপেন্ডস অন বেগিং। দ্য পোর ম্যান ডিপেন্ডস অন বেগিং, ওই গরিব লোকটি সে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে। তাহলে এখানে এই যে বেগিং এটা কিন্তু একটা জিরান্ড এবং তার আগে ওয়ান এটা একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরেও আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি। তারপর দেখি হিজ ইম্পর্টেন্স লাইজ অন টিচিং। তার গুরুত্ব, তার পড়ানোটাই তার গুরুত্ব, তাহলে সে যেভাবে পড়ায় তাহলে সেটাই তার গুরুত্ব, যদি সে সেভাবে পড়াতে না পারে তাহলে তার গুরুত্বটা কমে যাবে। তাহলে এখানেও এই টিচিংটা এটা একটা জিরান্ড এবং এখানে যে ওয়ানটা আছে সেটা একটা প্রেপোজিশন। তাহলে আমরা এখানে দেখলাম যে উই ক্যান ইউজ জিরান্ড আফটার প্রেপোজিশন, খুব ইম্পর্টেন্ট যায়। নেক্সট আমরা 7 নম্বরের মানে জিরান্ডের ব্যবহারটা দেখব। এখানে কি আছে যে ওয়ান্ট, রিকোয়ার, ডিজার্ভ আর নিড, NEED এটা নিড। এই 4টে ভার্বের পরে আমরা কিন্তু জিরান্ডকে প্যাসিভ সেন্সে ব্যবহার করব, মানে জিরান্ডকে আমরা ব্যবহার করব কিন্তু সেন্সটা হবে প্যাসিভ। যেরকম হার হেয়ার নিডস কাটিং, নিডস কাটিং মানে হবে টু বি কাট, এই অর্থে ব্যবহার করতে পারি। তাহলে জিরান্ডকে আমি যখন আমি এই ভার্ব ওয়ান্ট, রিকোয়ার, ডিজার্ভ আর নিড এই ভার্বগুলো ব্যবহার করব, তারপরে যখন জিরান্ড ব্যবহার করব তখন সেটার মিনিংটা কিন্তু প্যাসিভ সেন্স দাঁড়াবে, সেই সেন্সটা কিন্তু অবশ্যই প্যাসিভ হবে। তারপরে যদি বলি হিজ কার রিকোয়ার্স পেইন্টিং, to be painted, to be painted। তাহলে এখানেও কিন্তু তাই যে রিকোয়ার্স, হিজ কার, কার তার গাড়িটা, রিকোয়ার্স প্রয়োজন, পেইন্টিং পেইন্ট করার প্রয়োজন, তাহলে টু বি পেইন্টেড এখানে কিন্তু মিনিংটা হবে টু বি পেইন্টেড, যে এটা প্রয়োজন কি পেইন্ট করা প্রয়োজন। তাহলে এখানে এই যে ভার্বগুলো নিড, তারপরে রিকোয়ার, তারপরে ডিজার্ভ, তারপরে ওয়ান্ট, এই ভার্বগুলোর পরে আমরা কিন্তু যে এটা ব্যবহার করব, যে জিরান্ডটা ব্যবহার করব, তার মিনিংটা সবসময় প্যাসিভ হবে। তারপরে 8 নম্বরের ব্যবহার আফটার পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্মের পরেও আমরা কিন্তু জিরান্ডকে ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম ফন্ড অফ, I am fond of Shreya's singing, I am fond of Shreya's singing। শ্রেয়ার গানের আমি আর কি ফন্ড অফ, আমি প্রিয়, যে শ্রেয়া যে গান গায় সে গানটা আমার খুব ভালো লাগে, এটা আমি বলতে চাইছি। তারপরে যদি বলি
Deepan's going to school becomes a habit। যে দীপনের স্কুল যাওয়াটা একটা কি হয়ে গেছে, একটা হ্যাবিটে পরিণত হয়েছে। তাহলে এখানেও কিন্তু কি আছে, গোয়িং টু, গোয়িং, এখানে গোয়িংটা একটা জিরান্ড, তাহলে পজেসিভ ফর্মের পরেও আমরা কিন্তু জিরান্ডকে ব্যবহার করতে পারি। এই জিনিসটা আমরা এখানে দেখলাম এবং এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এরর ডিটেকশন বা অন্যান্য লেখার ক্ষেত্রে বা বুঝতে পারার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা। 9 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে নো প্লাস জিরান্ড ডিনোট প্রহিবিশন আর ইম্পসিবিলিটি। যেমন আমরা দেখি যে নো ফাকিং, তারপরে আর কি থাকে, নো স্মোকিং, এই কথাগুলো কিন্তু লেখা থাকে বিভিন্ন অফিসে বা কোনো পাবলিক কোনো প্লেসে, এগুলো কিন্তু লেখা থাকে। এর অর্থ কি? এর অর্থ হলো দেয়ার ইজ নো পার্কিং হিয়ার, মানে এখানে পার্কিং করাটা নিষিদ্ধ, এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে নো এর পরে যখন আমরা জিরান্ড ব্যবহার করব তখন তার অর্থ দাঁড়াবে প্রহিবিশন বা ইম্পসিবিলিটি। তারপরে এরকম বলতে পারি দেয়ার ইজ নো স্মোকিং হিয়ার, হিয়ার। তাহলে এখানেও কিন্তু আমি যদি ফুল সেন্টেন্সটাকে লিখি তাহলে কিন্তু এরকমভাবে লিখতে হবে। এবং এখানে আমরা কিন্তু শর্টে এই শব্দগুলো আমরা ব্যবহার করি, স্ট্রাকচারটা কিন্তু আমরা ব্যবহার করতে থাকি, যার অর্থ কিন্তু প্রহিবিশন বা ইম্পসিবিলিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি। এরপরে সবসময় আমরা কিন্তু জিরান্ড ব্যবহার করব। এরপরে কখনো ইনফিনিটিভ ব্যবহার হবে না। যদি ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে কিন্তু সেগুলো ভুল হবে। এরপরে আমরা সব সময় কিন্তু কি ব্যবহার করব, জিরান্ড ব্যবহার করব। যেমন অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, ক্যানট, হেল্প বা স্ট্যান্ড, ডিলে, ডিসলাইক, এনজয়, এক্সকিউজ, ফিনিশ, গিভ আপ, গো, ইমাজিন, কিপ অন, মাইন্ড, মিস, প্র্যাকটিস, পুট আপ, রিস্ক, সাজেস্ট, লাভ, হেট। এই সমস্ত শব্দের পরে আমরা সবসময় জিরান্ড ব্যবহার করব, কখনো আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না। এখানে প্র্যাকটিস, PRACTISE, এটা হলো ভার্ব ফর্ম। আর এটা যদি নাউন ফর্ম করি তাহলে PRACTICE, তাহলে যদি CE থাকে সেটা হবে নাউন ফর্ম, আর যদি SE থাকে তাহলে সেটা হবে ভার্ব ফর্ম। এই জিনিসটা আপনাদেরকে মাথায় অবশ্যই রাখ। এবার আমি উদাহরণ দিয়ে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি। যদি বলি হি গেভ আপ স্মোকিং, সে স্মোকিং করা ত্যাগ করেছে, পরিহার করেছে। তাহলে গেভ আপের পরে হি গেভ আপ টু স্মোক নয়, স্মোকিং সবসময় জিরান্ড হবে, কারণ গিভ আপ। তারপরে আই ফিনিশড রিডিং, আমি পড়াশোনা শেষ করেছিলাম। তাহলে এখানে সবসময় ফিনিশ টু রিড এরকম হয় না, সবসময় জিরান্ড হবে। তারপরে যদি বলি হি লাভস ইটিং, সে খেতে ভালোবাসে। তাহলে এখানে এরপরে এই যে ভার্বগুলো আমি লিখেছি, এখানে গিভ আপ, তারপরে ফিনিশড, তারপর লাভস, এরপরে সব সময় আমরা কিন্তু জিরান্ড ব্যবহার করেছি, রিড ব্যবহার করেছি, এখানে ইটিং ব্যবহার করেছি। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই ভার্বগুলোকে আপনাদেরকে মুখস্থ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই ভার্বগুলোকে কীভাবে মুখস্থ করে এরপরে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বা আমরা প্রত্যাহ জীবনে এগুলোকে আমরা ভুল আর কি ব্যবহার করে থাকি। এগুলো সঠিক ব্যবহার কিন্তু এরকমভাবে হবে, তাই আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।